এই টাকাটা কার অ্যাকাউন্টে পাওয়া গেল? আমি এই মামলাটাও আমি বুঝলাম না। অথচ যদি এত টেকনিক্যাল বিষয় যদি নজরে পড়ে, তাহলে অনুসন্ধান শুরুর সময় সেই 33টা অ্যাকাউন্ট খালি হয়ে গেল কি করে? এটা কিন্তু দেশের জন্য কিন্তু এটা বিব্রতকর। তারাও খুব বিব্রতকর অবস্থা আছে যে কিভাবে কি করবে না করবে। আমার ধারণা এগুলোর আপনার দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া উচিত। না হলে না হুম। এগুলি আবার হতেই থাকবে হতেই থাকবে। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন যথারীতি মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। মাসুদ কামাল, আজকের একটু ঘটনা প্রবাহ যদি ধরি, ভয়েস অফ আমেরিকার সঙ্গে ডোনাল্ড লুর একটি সাক্ষাৎকার বাংলাদেশ প্রসঙ্গে এসেছে। সেখানে ওই যে খ্রিস্টান রাষ্ট্রের ব্যাপারে বলছে যে এটা, এই অভিযোগটা মিথ্যা, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল দুর্নীতির ব্যাপারে। দুর্নীতির ব্যাপারে তিনি বলছেন যে জেনারেল আজিজের প্রসঙ্গটা এনেছেন, বলেছেন যে এই সমস্ত দুর্নীতি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। যুক্তরাষ্ট্র চায় না এই ধরনের দুর্নীতিবাজ লোক তাদের দেশে প্রবেশ করুক এবং সম্পদ বাড়াক। তো এই ব্যাপারে তারা বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী এবং বাংলাদেশের পাশে থাকে। তো আমার একটা ভিন্ন প্রশ্ন আছে, যে তারা যে পাশে থাকতে চায় বা দুর্নীতি বিরোধী যে লড়াই বাংলাদেশের, সেই লড়াইয়ে কি বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে কিনা, বা কখনো তো শুনিনি যে আমাদের এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র কে স্বাগত, তেমনটা শুনিনি। আপনার কাছে কি মনে হয়? না, আমাদের সরকারের আপনি যত কথাবার্তা শুনবেন, তারা কি হুম, কখনো স্বীকার করে যে সরকার কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়? তারা তো হুম, মুখে কখনো স্বীকার করে না। এবং তারা সবসময় বলে আসছে, আপনি সরকারের যে কোনো মন্ত্রীকে বলেন, যে কোনো মন্ত্রী, প্রশাসনের যে কোনো ব্যক্তি, উচ্চপদস্থ ব্যক্তি, আপনি তাকে বলেন দুর্নীতি নিয়ে, উনি কি বলবেন জানেন? উত্তরটা কি হুম, হবে? হুম, উত্তরটা হবে, দুর্নীতির ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রীর অবস্থান হচ্ছে জিরো টলারেন্স। হুম, মানে ওনার অবস্থান কি তা কিন্তু বলবে না, প্রধানমন্ত্রীর অবস্থান জিরো টলারেন্স। হুম, হুম, এই হলো গিয়ে ওনাদের বক্তব্য। এখন প্রধানমন্ত্রী কি বলেন আর ওনারা কি করেন, তার মধ্যে অনেক দূরত্ব আছে। এবং হুম, সেটাই হয়, ওনারা যেটা করেন আলটিমেটলি ওইটাই হয়। প্রধানমন্ত্রী হুম, বলেন জিরো টলারেন্স, ওটা তো বাস্তবায়ন হয় না। হুম, হুম, ওনারা যেটা করেন সেটি আমরা দেখতে পাই। এবং কিছু বললে পরে দুর্নীতির ব্যাপারে বঙ্গবন্ধু কন্যার পলিসি হলো জিরো টলারেন্স। যিনি বলেন, যে পোশাকটা পরে বলেন, ওই সময় ওনার যে হাতের ঘড়িটা থাকে, ওটাও দুর্নীতি, ওটাও দুর্নীতি। কিন্তু বলে মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থান জিরো টলারেন্স। অর্থ কি? জিরোরই অর্থ কি? টলারেন্সের অর্থ কি? উনি অর্থ তো হচ্ছে, আপনি জিজ্ঞাসা করেন তো আজিজকে, আজিজ সাহেবকে জিজ্ঞাসা করেন ভাই দুর্নীতির ব্যাপারে আপনি কি বক্তব্য? তিনি বলবেন হুম, না, হুম, বলবেন না, কি বলতে পারেন না, কিন্তু প্রধানমন্ত্রীর অবস্থান জিরো টলারেন্স, প্রথমে এটা করতে। তারপরে বলবো ওরা নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি, মানে আমরা যা কিছু করছি প্রধানমন্ত্রীর নির্দেশনায়। আচ্ছা, এই যে বেনজির সাহেব, বেনজির সাহেব, এটা তো প্রমাণিত। আপনি দুর্নীতি নিয়ে বেনজির সাহেবের বক্তব্যগুলি ইউটিউবে যান না, এখনই পাবেন, এখনই পাবেন। প্রধানমন্ত্রী কি বলেছেন দুর্নীতি নিয়ে, উনি সব বলছেন, সব বলছে উনি। এবং পুলিশদের তিনি বলছে কি জিহাদ করতে হবে, ঘোষণার, এত নবীন সম্পদ দেখতে সদস্যদেরকে হবে। বলছেন যে জিহাদ ঘোষণার জন্য। হ্যাঁ শুনেন, ওনার একটা ভিডিও যে শুনলাম আমি, উনি পুলিশ সদস্যদের বলতেছেন এত সম্পদ দিয়ে কি হবে, মাথা গোঁজার জন্য একটু ঠাই হলেই তো হয়। আরে বাবা, এই কথাটা তুমি যে বলছো, বিশাল মনে হয় কি যে আপনি খালি চোখ বন্ধ করে শুনেন, এটা দেখেন না, না দেখে চোখ বন্ধ করে শুনেন। আপনি মনে করবেন কি আপনি কোনো দরবেশের কথা শুনতেছেন। না, দরবেশ বলা যাবে না, দরবেশের আবার বাংলাদেশে অন্য অর্থ আছে। মানে আপনাকে মনে হবে কোনো, মানে আপনার পীরের কথা শুনতেছেন না, যে মানে মাথা গোজরে একটু ঠাই হলেই তো হয়। ওনার তো প্রতিদিন সকালে ঘুম ঘুম ভাঙলেই প্রতিদিন সূর্যোদয় হয়, আর ওরা 4টা 5টা করে ফ্ল্যাট দেয়। মাথা গোজার ঠাই কোনটা? হ্যাঁ, ঘটনা কি রে ভাই? তো এই সমস্ত মানুষ, এরাই তো এত বছর দুর্নীতির বিরুদ্ধে জেহাদ, প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্স, সেই জিরো টলারেন্স বাস্তবায়ন তো এরাই করছে নাকি? হুম। প্রধানমন্ত্রী মানুষের ঘরে ঘরে যাই যাই বলছে যে এটা আমার জিরো টলারেন্স, তোমরা করো। উনি উনার লোকজনকে করেছে, ওই লোকজনগুলির মধ্যে কে ছিল? এরা ছিল। এরাই তো ওনার প্রধান সিপাহসালার, সেনা প্রধান, পুলিশ প্রধান, র্যাব প্রধান, এরাই তো ওনার প্রধান সিপাহসালার। তো এই সিপাহসালারদের দিয়া যখন ওনারা জিরো টলারেন্স বাস্তবায়ন করছে,
সেই জিরো টলারেন্সের নমুনা তো আমরা দেখতেছি। কাজে সরকারকে তখনও স্বীকার করছে যে যাদের দিয়ে কাজ করাচ্ছে তারা করার। সরকার কি এখনো স্বীকার করে যে এখান থেকে যারা আগামীতে একটু ধরা খাবো সে করার? কেউ বলবে? না, কাজে ঠিক আছে। আমরা তো যুক্তরাষ্ট্র তখন আমরা বলে, তো প্রথমত দেখলাম আপনি যার নাম বললেন তার নামটা আসলো প্রথম হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা, তার ব্যাপারটা তখন ওই মানবতা বিরোধী। এরপরে যেটা ক্ষমতা অপব্যবহার দুর্নীতি, আজিজ সাহেব। আচ্ছা, তো সবই তো মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করতেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলতেছে আমরা বাংলাদেশের এই লড়াইয়ের সঙ্গে আছি, কিন্তু আমি তো একবারও দেখতেছি না যে এটার ব্যাপারে বাংলাদেশের কোনো পক্ষ স্বস্তি প্রকাশ করলো যে না, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে সত্যি সাপোর্ট দিচ্ছে, মানে স্বাগত জানানো বা আমরা একসাথে কাজ করব, এরকম তো কোনো দেখি না। বরং ওই সেন্ট মার্টিন, তারপরে খ্রিস্টান রাজ্য দখল করা, বিমান ঘাঁটি করা, বরং আমি তো দেখি মানে উল্টা, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান হলো যে বাংলাদেশের বিপক্ষে, এমনই একটা ধারণা। কিন্তু আমেরিকা কিন্তু ওইটাকে হজম করে বলতেছে না আমরা বাংলাদেশের সাথে আছি। আমি এটার মাঝে যা বুঝতেছি না। বলেন না ওখানে কি হয় জানেন? এই ডিভোর্সের হুম, বড় কারণ কোর্টে যায় দুজনে জামাই বউ ডিভোর্স দেয়। ডিভোর্স দেওয়ার পর জামাই বউরে কয়, তোমার পাশে সবসময় আমি থাকি, আছি, ফ্রেন্ড হিসেবে আছি। হ্যাঁ, তোমার কোনো হুম, হুম, হুম। কিছু হলে আমাকে ইনফর্ম করে যাবেন। ও বলে হ্যাঁ ঠিক আছে, আমিও তোমার সঙ্গে আছি। তা আছি তো ডিভোর্স দিলি কে? তো এটা হলো ওদের ভাষা, বুঝছেন? ওরা হলো ভদ্রলোক। বলে আমাদের এখান থেকে বলা হয় যে সাদা লোক তারে ওনাদের কি পরামর্শ দিতে, খ্রিস্টানরা যে কি বানাবে চাইছে, ওনারা অস্বীকার হুম। করে। ওনারা বলে, "এটা ঠিক না।" কারণ ঠিক না বলা কিন্তু যথেষ্ট, আর কিছু কিন্তু ভালো লাগে না। যে কেমনি ঠিক না কি সময় অত ডিটেলে তারা যায় না। এবং এখানে যেটা বলছে দুর্নীতি, মানে তার মানে কি? তার মানে হলো দুর্নীতি বিরোধী আপনারা যদি কোনো ভূমিকা নেন তার সঙ্গে আমরা আছি। আচ্ছা, যখন নাকি স্যাংশন দেওয়া হলো বিরোধী সাহেব, তারা তো তাদের মতো করে দিচ্ছে। তখন কি বাংলাদেশ গভর্নমেন্ট বলেছিল যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপটা সঠিক এবং সেই অনুযায়ী আমরা রেকটিফাই করার না, ব্যবস্থা না, না, ছিল? বরং তখন এখন মানে কি বলছে? চরম ক্ষোভ প্রকাশ করা আচ্ছা, হয়েছে। এখনো কি বলছে যে ওই না, সময় এখন ঠিক সিদ্ধান্ত ছিল, আমরা বুঝতে পাই নাই, এখন প্রমাণ হলো? তাও কি বলছে? তাও বলে না, না। না। তাও বলে না। তাহলে কোনটা ঠিক? তখন যে বাংলাদেশ সরকারের যে ভূমিকা ছিল বেনজির সাহেবের পক্ষে ওইটা ঠিক, না এখন যে বেরোলো এটা ঠিক? বলতেছে যে এখন বেরিয়েছে, এখন আমরা বিচার করতেছি। আচ্ছা ভাই, ঠিক আছে, মানলাম। এখন বের হয়েছে, আপনি এখন বিচার করছেন, ওকে। তাহলে এইটা তো সে ওই সময় অর্জন করছিল। তো তখন যে তাহলে যুক্তরাষ্ট্রের পদক্ষেপটা ছিল, সেই পদক্ষেপটা তাহলে অঠিক ছিল? বলবে হ্যাঁ ওটা বেঠিক ছিল, এটা ঠিক ছিল না। তাহলে মিলে কেমনে কিনা? আচ্ছা ঠিক আছে, এটা বাদ দেন। ডয়চে ভেলে আজিজ এবং তার ভাইদেরকে নিয়ে আপনার রিপোর্ট করলো, ডকুমেন্টারি। ওটা নাকি ডকুমেন্টারি হয় নাই, ওটা কিছুই হয় নাই। আমাদের অনেক সাংবাদিক ভাইরা, আমাদের বড় ভাইরা এটা নিয়ে বলেন এটা কোনো রিপোর্টই হয় না। উনি হলে কি করতেন তারও বর্ণনা দেন, এবং এই বর্ণনাটা অনেক কিছু পুরস্কৃত হইল নানাভাবে। ওইটা রিপোর্ট হয় না এটা বলার কারণে পুরস্কৃত হইল। হচ্ছে ঠিক আছে, ভালো কথা। এখন ওই রিপোর্টে তারা যা যা বলছে, যা যা বলছে আজিজ সম্পর্কে, আজিজের ভাইদের সম্পর্কে, সেগুলি নিয়ে তখন তদন্ত হচ্ছে। আজিজের ভাইয়ের এনআইডি নিয়ে তদন্ত হয়েছে, হচ্ছে, এখন শুরু হয়েছে। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো, পার্থক্যটা কি হলো? তখন বলছে যে দুর্নীতিরা এখন ওরা যা বলছে, আমেরিকা যা বলছে, জার্মানি যা বলছে, সবই সত্য। তাহলে কি প্রমাণ হলো? তখন সরকারের যে বক্তব্য সেটা ছিল মিথ্যা, সেটা ছিল ভুল, সেটা ছিল দুর্নীতিবাজের পক্ষে, তাই নয় কি? তো এখন এইগুলির ব্যাখ্যা আপনি কিভাবে করবেন আমি জানি না। মোস্তফা, আর একটা বিষয় আমি বুঝলাম না। ধরেন এই যখন অনুসন্ধান শুরু হলো এই পর্যায়ে, 33টা অ্যাকাউন্ট খালি করে নিয়ে চলে গেল বেনজির। আর এই যে একটা বিচার শুরু হলো, এই বিচারটা ডক্টর ইউনূসের ব্যাপারে আমি এটার বুঝলাম না। যেখানে আহ, দেনা পাওনা, মীমাংসার শ্রমিক পক্ষ, মালিক পক্ষ, মানে মানে নেতা, ট্রেড ইউনিয়ন, তারা সব একমত হলো, তাদের কারোর কোনো আপত্তি নেই। এই 8 তারিখে অ্যাকাউন্ট খোলা হলো নাকি 9 তারিখে অ্যাকাউন্ট খোলা হলো, এর মধ্যে দিয়ে আত্মসাৎ হয়ে গেল, মানি লন্ডারিং হয়ে গেল, 26 কোটি টাকা আত্মসাৎ করলো। কোথায় আত্মসাৎ করলো? এটা তো সবই সমঝোতার অংশ হিসেবেই। তাদেরকে কিভাবে আগে দেবে না পরে দেবে এটা তাদের ব্যাপার, এটা নিয়ে বিচার শুরু হলো। আত্মসাৎ এবং মানি লন্ডারিং,
মানে কোথায় গেল, সে আত্মসাৎ করে এই টাকাটা কার অ্যাকাউন্টে পাওয়া গেল? আমি এই মামলাটাও আমি বুঝলাম না। অথচ যদি এত টেকনিক্যাল বিষয় যদি নজরে পড়ে, তাহলে অনুসন্ধান শুরুর সময় সেই 33টা অ্যাকাউন্ট খালি হয়ে গেল কি করে? ভাই এটাই তো, আমি যার দিকে তাকাতে চাই তার দিকে তাকাই, যার দিকে তাকাতে চাই না তার দিকে তাকাই না, যারা দেখতে নারী তার চরণ পথে, তাই না? এখন ইউনূস সাহেবের ওখানে দাপটা দেখেন, মানি লন্ডারিং করছেন, মামলা বাদীকে জিজ্ঞেস করেন তো, এটা কি শ্রমিকরা টাকা চাইছে? কলকারখানা, আচ্ছা কলকারখানা, তোরা তো পুরো সেটেলমেন্টটা হোক শেষ, তারপরে তোরা ধর। না না, আমার ভাবিস কথা হলো কি, হ্যাঁ, শ্রমিকদের লাভ, লাভ দেওয়ার জন্য তো না, হ্যাঁ, শ্রমিকদের টাকা দিয়ে দিচ্ছে, শ্রমিকদের কোনো কার্টন দিবে। আমি যেটা জানি আর কি, হ্যাঁ, হ্যাঁ, তিনজন রিসিভার ছিল, হুম, হুম, তিনজন রিসিভারের কাছে টাকা হস্তান্তর করছে। আচ্ছা, রিসিভার তিনজনকে কে, ওদের যে আপনার কি আছে, ওদের যে বার্গেনিং এজেন্ট আছে, যারা সিবিএ যে হুম, আছে হুম, ওদের, সেই শ্রমিকদের, শ্রমিক কর্মচারীদের যে সমিতি, সেই সমিতির দুইজন নেতা, আরেকজন হলো যে গ্রামীণ টেলিকমের এমডি, হুম, হুম, এই তিনজনের রিসিভার টাকাটা। আর হুম, দাতাকে ডক্টর ইউনূস, ডক্টর ইউনূস টাকাটা তাদেরকে দিয়ে দিচ্ছে তিনজনকে। এখন ওই রিসিভারদের মধ্যে যে আহ, ইয়ে গ্রামীণ টেলিকমের যে এমডি, যে রিসিভার, সে নিজেও কিন্তু বেনিফিশিয়ারি, মানে হ্যাঁ, উনিও হ্যাঁ, কিন্তু টাকা পাইছে। হ্যাঁ, ওই শ্রমিক কর্মচারীদের মধ্যে উনিও কিন্তু টাকা পাইছে। তো এখন এখানে তো এখন একটা ডক্টর ইউনূসের কোনো টাকার অংশ নেই, সে তো বরং মানে মানে দাতা, ক্ষতিগ্রস্ত হিসেবে বলা যায় যে সে হ্যাঁ, টাকাটা দিয়ে দিল, যে ঠিক আছে সে আমি টাকাটা দিয়ে মানে দিচ্ছে। ওদেরকে একশো, পাওনাটা দেইনি, আমি পাওনাটা দিয়ে দিলাম। মোট বেনিফিশিয়ারি হলো 156 জন, মানে একশো হ্যাঁ, ছাপ্পান্ন জনকে টাকা দিয়ে দিচ্ছে। আচ্ছা, হুম, বরঞ্চ আমি আপনার আরেকটা কথা বলি, এটা হলো লেটেস্ট একটা ইনফরমেশন, আমি এটা লেটেস্ট খবরটা পাইছি, এটা হলো গিয়া, বরঞ্চ যে টাকাটা দেওয়ার কথা, এই যে আমরা বলি না 437 কোটি টাকা দেওয়ার কথা, হুম, হুম, সে 437 কোটি টাকা দেওয়া হবে, পরে হিসেব করে দেখা গেছে আসলে 437 কোটি টাকা না, 409 কোটি। তার মানে আচ্ছা, 28 কোটি টাকা বেশি দিয়ে দিচ্ছে। তাদের যে চাহিদা, যে চাহিদার চেয়ে 28 কোটি টাকা বেশি দিছে। ওই 28 কোটি টাকা কিন্তু ব্যাংকে এখনো পড়ে রয়েছে, যেন যা তাদের চাহিদা তার চেয়ে বেশি দিছে। আম- আমরা তো এখন বিভিন্ন সময় বঞ্চিত হয়েছে, আমাদেরকে দিয়ে দিলে ভালো হয়। আমরা তো ধরো আপনি যে ভাবেন, কত প্রতিষ্ঠান থেকে আমাদেরকে বের করে দিল, কই আমাদের ব্যাপারে তো সরকার এত এগুলো মানে সব কলকারখানা দিয়েছে, অধিদপ্তর কোথায় থাকে তারপরেও তখন? ডক্টর ইউনূসের অপরাধ। তাহলে লোহার খাঁচায় দাঁড়াতে হবে, হ্যান্ড করতে হবে, কেউ কি বলে কি না বলে, এই মামলার কথা যদি কেউ শুনে পৃথিবীর লোকে হাসবে রে ভাই, জাস্ট হাসবে। আমি এই মামলার আমি এটা বুঝলাম না যে আত্মসাৎটা কোথায় হয়ে গেল, মানে কোথায় নিয়ে চলে গেল এই টাকাটা? ওটা তো ব্যাংকেই আছে। যাই না, ওরকম আর কি, একবার তো কি বলবেন আপনার, খালেদা জিয়াও তো আত্মসাৎ অ্যাকাউন্ট করছিল ওই যে খুললো কি টাকাটা, 8 তারিখে নাকি ওটাও তো নয় ব্যাংকে আছে। তারিখে এটা কোনো হলো, মানে বিচ্যুতি হলো? ওটাই তো বললাম, যে কয়েকদিন আগে বলা হচ্ছিল না যে খালেদা জিয়াও তো অনেক টাকা আত্মসাৎ করছিল, করছে না? কোথায়, সে তো সবই তো অ্যাকাউন্টেই আছে। ওইটা তো ব্যাংকে আছে, বরং বাড়ছে আরো একদিনে। কিন্তু তো 10 বছরের কারাদণ্ড হচ্ছে। এখন ভাই এইগুলো কিন্তু বলা যাবে না, বুঝছেন? বললে পরে এখন কি বলবেন বুঝি না, কোনটা হুম, পলিটিক্যাল কথা, কোনটা আসলে প্রকৃত বাস্তবতা বুঝি না। না সেটাই, মানে এটা খুবই অদ্ভুত লাগে। আর আপনার কি মনে হচ্ছে যে এই যে আনারের ব্যাপারটা এখন তো রাজনীতিকে স্পর্শ করলো, তাহলে কি ওখানকার মানে ওই সীমান্ত অঞ্চলের এই যে মানে আওয়ামী লীগের এই জেনারেল সেক্রেটারি সেও অভিযুক্ত হলো, তার মানে পুরো কি ক্ষমতা চোরাচালান সিন্ডিকেট এগুলি কি একাকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে? আমি না আনার ব্যাপারটা বুঝি না, বুঝি না কেন, আমার কাছে সবই যেন কেমন মানে এই মনে হয়, ধোঁয়াশা মনে হয়। যে আচ্ছা, আমি একটা জিনিস বলেন না, ওই যে আওয়ামী হুম, লীগের একজন লিডারকে গ্রেফতার করলো, ওনাকে কিভাবে গ্রেফতার করলো? মানে কোনো ধানমন্ডি মামলা থেকে হয়েছে? মামলা মনে আওয়ামী পরে লীগের করছে এক বোধহয়। সাধারণ সম্পাদককে যে গ্রেফতার করা হলো, ওনাকে কি কোনো মামলায় গ্রেফতার করছে, মামলায় আসামি দেখানো হয়েছে ওনাকে, নাকি জিজ্ঞাসাবাদ করা? জিজ্ঞাসাবাদ না, করে তো ডাইকে আজকে তো পাঠাচ্ছে, রিমান্ডে গ্রেফতার নিছে, করছে। 8 দিনের রিমান্ডে নিছে, তাহলে মামলা হয়েছে। মামলা তাহলে হয়েছে, তো উনি হুম, মামলার আসামি কিভাবে কি সমাচার আমি না বুঝি না, বুঝছেন? অথচ এখনো ইন্ডিয়া কিন্তু বলেই নাই যে মানে এটা কিভাবে লাশ কোথায় পাওয়া গেছে। মানে লাশ হ্যাঁ, তো এটা পাওয়া গেছে। ডিক্লিয়ার ডিক্লিয়ার তো তারা দেবে যে ডিএনএ টেস্ট করা হয়েছে, বা ওই যে ছবি দেখলো, এখন তো ছবিও প্রকাশ হয়েছে।
এখন এটা তারপর মনে করুন তদন্তের স্বার্থে তারা করতেছে, কি তদন্ত করতেছে যাই না, আমি চাই যে এই ঘটনাটা দ্রুত একটা নিষ্পত্তি হোক, কিভাবে হোক নিষ্পত্তি হোক, কারণ নিষ্পত্তি হতে যত দেরি হবে তত কিন্তু সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের গুজব ডালপালা না, এগুলো আপনি ছড়ায়। নিষ্পত্তি করবেন কি করে? এর তো শাখা প্রশাখা গজাচ্ছে, দেখা যাচ্ছে এইটা মানে অনেকে জড়িত, একটা সিন্ডিকেট, ওই টোটাল ওই সীমান্ত অঞ্চল দিয়ে মানে ঝিনাইদহ যশোরের অনেকে জড়িত। তো এক এক করে তো সব তো বেরোচ্ছে, তো আপনি এটা না তো আমার সহজে অর্থ কি, নিষ্পত্তি করতে পারবেন না। ওটা হতে পারে, বাট এরা যে জড়িত এটা বলতেছে কারা? একজনকে ধরতেছে, জিজ্ঞাসাবাদ করে সে হ্যাঁ, বলতেছে। সে বলতেছে। এই জিজ্ঞাসাবাদ কি আপনার সবসময় খুব গ্রহণযোগ্য না, হয়? জিজ্ঞাসাবাদের সাথে মিলে যাচ্ছে, দেখা যাচ্ছে ওই যে আনারকে মারার পরে ওই ওই যে ছবি পাঠাইছে, তারপরে তারা মানে কথা চালাচালি করছে, ওই কথা চালাচালিটাকে আবার বন্ধ করার জন্য 3টা ফোন গায়েব করে দিছে, এগুলো তো দেখা যাচ্ছে মানে আমি রিপোর্টিং। চাই না তাহলে, মানে যেভাবে হোক এটা একটা সমাধান হওয়া উচিত, কারণ এটা যত দিন যাবে না সমাধান না হইলে পরে কিন্তু এটার থেকে নেগেটিভ কিছু অনেক কিছু কিন্তু বেরিয়ে আসে, এটাই আর কি। হম হম হম। আর আজিজের ব্যাপারটা একটু সরকার মনে হয় একটু নমনীয়, দুদক চেয়ারম্যান বলতেছে যে মানে খুব বেশি মানে দুর্নীতির বিষয়টা দেখতেছে না, মানে ঘটনাটা যেমন কি একটা আজিজের? একটা একটা দেখেন, একটা আপনার সরকারি চেয়ারে বসে বেনজির আহমেদ তিনি বেসরকারি চাকরিজীবী হিসেবে পাসপোর্ট করছে, এটাও একটা বিরাট জালিয়াতি। হুম, সে তখন মানে চেয়ারে বসে সরকারি চাকরি করে, সেই সরকারি চেয়ারে বসে সে প্রাইভেট পাসপোর্ট করলো, আর ওইদিকে হচ্ছে তার ভাই, 2 ভাই তার স্ত্রীরা করলো, এবং এই ব্যাপারেই সহযোগিতা করলো। তো এখানে দুর্নীতি খুঁজে পাচ্ছে না। এখন এইগুলো আপনি কি বলবেন বলেন? এগুলো হলো কি জানেন, এরা তো একটা বাহিনীর প্রধান, তো তো এটাও তো একটা বিব্রতকর। এটা তো মনে করেন দেশের জন্য তো বিব্রতকর, এটা সরকারের জন্য কেবল লাগে, এটা কিন্তু দেশের জন্য কিন্তু এটা বিব্রতকর না। বিব্রত করে। হম। কিভাবে কি করে এখন তারাও খুব বিব্রতকর অবস্থা আছে, যে কিভাবে কি করবে না করবে। আমার ধারণা এগুলোর আপনার দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া উচিত, না হলে না হম। এগুলি আবার হতেই থাকবে হতেই থাকবে। না, নজির এগুলি আমাদের স্থাপন একটা করা ধর্ম উচিত, তৈরি করা যেখানে ধরেন ওই যে হান্টার বাইডেন, জো বাইডেন তার একে বলতেছে না আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, বিচার বিভাগ যেটা রায় দেবে সেটা, এইটা যদি এই দৃঢ়তা দেখাতে পারে, আর এখানে আমরা ওই এই বাহিনী প্রধান ওই বাহিনী প্রধান রিটায়ারমেন্ট তাদেরকে স্পর্শও করতে পারবো না, তাহলে আর কিসের আপনি আপনার মানে আপনার। এক্সাম্পল সৃষ্টি করবেন? হান্টার বাইডেনের ঘটনাটা আপনি দেখেন, ওই ঘটনাটা আপনি ডিটেল জানেন তো? ওই ঘটনাটা হ্যাঁ কি, হ্যাঁ, ঘটনাটা জানি। তো ছোট্ট একটা ঘটনা কিন্তু, যে মাদক উনি আসক্ত দুই ছিল, হাজার আঠারো সে সালে ওইটা উল্লেখ করেন। 2018 সালে উনি কিছু সময়ের জন্য হুম কোকেন হুম। খাইতে গ্রহণ করতেন। হ্যাঁ হ্যাঁ। ওই সময় তার বড় ভাই মারা গেছে, ওই হ্যাঁ ডিপ্রেশনের হ্যাঁ। কারণে সে কিছুদিন কোকেন গ্রহণ করে। ওই সময় রাইট। সে যে অস্ত্র কিনছে, অস্ত্র কেনার সময় সে বলে নাই সে কোকেন গ্রহণ করে। রাইট। এইগুলো তার অপরাধ, রাইট। এবং এই অপরাধে তার 25 বছর পর্যন্ত জেল হতে পারে। একটা হ্যাঁ প্রেসিডেন্টের ছেলে হ্যাঁ। কিন্তু, হুম একটা প্রেসিডেন্টের ছেলে, তার জেল হইতে পারে 25 বছরের। হুম এবং হুম বাইডেন বলতেছে যদি এটা হয় আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমাকে আমার কষ্ট হবে হুম। কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আর আমাদের এখানে কি হয়, কিছুদিন আগে শুনেন নাই গুলশানে এক ভিআইপি নাতি যে কি করছে, পুলিশের ধরে পুলিশ ছিঁড়ে ফেলেছে, কিছু হয় নাই পুলিশকে কিন্তু, পিটাইছে। ভিআইপি নাতি। এখন এটা রাইট। কি বলবেন? তা ওরাও ভিআইপি আমরাও ভিআইপি। সেটাই, মানে আকাশ পাতাল তফাৎ আর কি। ওকে মাসুদ কামাল, ভালো থাকেন। দর্শক, আমরা সমসাময়িক একটা বিষয় নিয়ে একটু আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই, নিশ্চয়ই আগামী অন্য প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনায় থাকবো। আল্লাহ হাফেজ।